আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকের এপিসোডের নাম ভেক্টর পর্ব 15। ওকে, সো সবাই ঝটপট যুক্ত হও আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা অসাধারণ কিছু জিনিসপাতি শিখবো, মজা হবে, চিল হবে, আড্ডা হবে। সো সবাই ঝটপট যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে। ওকে, আজকে ভেক্টর পর্ব 15তে আমরা ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করব। আমাদের বলতে পারো অধ্যায়টা শেষ। অধ্যায়টা শেষ কিভাবে শেষ? কারণ এই অধ্যায়ে আমাদের জাস্ট ভেক্টর বীজগণিত পার্টটা আছে এবং ভেক্টর বীজগণিত খুবই সহজ। তুমি জাস্ট একবার দেখলেই মনে হবে আরে এগুলো তো আমি আগে থেকেই পারি। সেই 9-10 থেকে ভেক্টর বীজগণিত তোমরা পড়ে আসছো, মানে বীজগণিত পড়ে আসছো, সেই বীজগণিতের মতোই সহজ এই ভেক্টর বীজগণিত। কঠিন টপিক যা ছিল আপেক্ষিক বেগ পর্যন্ত আমাদের ডান। ওকে, সো আমি একটু সবাই মেনশন করে দিই। তো সবাই ঝটপট যুক্ত হও আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা অসাধারণ যা ছিল খুব কষ্টের একটা পর্যন্ত আমাদের ডান হচ্ছে যে তোমরা এক্সাম দিছো মাত্র 6 জন। হোয়াই? এটা একটু কমেন্ট আমাকে এক্সপ্লেইন করো। মানে মাত্র 6 জন এক্সাম দিয়েছো, কেন? ক্যালকুলেটর এখানে ক্লাস করতেছো 5 জন, ঠিক আছে। এক্সাম দিছো মাত্র 6 জন, এরকম হলে এক্সাম আর নিব না আমি। মানে এক্সাম কেন 6 জন দাও, এটা একটু কমেন্টে বলতে পারবা যে ভাই আমি এই কারণে 6 জন দিছি, বা তোমাদের রেসপন্স কেন এত কম? আমাকে প্রবলেমটা জানাও। হোয়াই? তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে, তোমাদের এক্সাম নেওয়া হয় প্রতি উইকে, হ্যাঁ, তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? ক্যান ইউ কমেন্ট ইট? আমাকে একটু জানাও তো কমেন্ট করে যে প্রবলেমটা কোথায়। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। এক্সাম লিংক পাই নাই। গ্রুপে তো লিংক টিঙ্ক সব পোস্ট করা আছে, ওয়েবসাইটে ঢুকলেও তুমি এক্সাম লিংক পাবা। আর এক্সাম কিভাবে দিব জানি না। সো স্যাড, জানার চেষ্টাও করো না। সো স্যাড, সো স্যাড। ওকে, আমাদের ক্লাসটা শুরু করি। ভেক্টর অধ্যায়টা শেষ হয়ে যাবে দ্রুতই, এই উইকে আশা করি শেষ হয়ে যাবে। শুরু করা যাক নাকি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 15তে। আজকের পর্বে আমরা ভেক্টর বীজগণিত পড়ব। ভেক্টর বীজগণিত বলতে একদমই সহজ কিছু টপিক। নবম দশম শ্রেণীতে যাদের পছন্দের কাতারে ছিল বীজগণিত, তাদের কাছে আজকের ক্লাসটা খুব মজা লাগবে, একদম সহজ। তো পর্ব 14 পর্যন্ত আমরা অনেক কঠিন টপিক পড়েছি, আপেক্ষিক বেগ পড়েছি, তাই না? সো আপেক্ষিক বেগের তোমাকে যতটুকু পড়িয়েছি, যত প্রবলেম করিয়েছি, এই প্রবলেমের বাইরে আসলে কিছুই নাই। এই প্রবলেমগুলো বারবার করবা। ওকে, কেউ যদি পরীক্ষার আগে জাস্ট আমার ভেক্টরের নোট খাতা পড়ে যেতে পারে, সে যে কোনো পরীক্ষায় ভালো করবে। সেটা কলেজ পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, কিংবা অ্যাডমিশনের যে কোনো এক্সাম হোক, এটুকু আমি বলতে পারি। তোমরা সেটা নোট দেখলেই বুঝতে পারবা। সো আজকের ক্লাসটা শুরু করার আগে একটু জানাই দিই যে আমাদের সাইকেল 1-এ যারা এনরোল করো নাই এখনো, মানে যারা ক্লাস দেখতেছো বাট সাইকেল 1-এ এনরোল করো নাই, তারা এনরোল করে ফেলবা, কারণ ভেক্টরের পরে গতিবিদ্যা অধ্যায়টা শুরু করব ইনশাল্লাহ। আর ভেক্টরের রিক্যাপ ক্লাস নিব, নতুন পোলাবান যুক্ত হলে রিক্যাপ ক্লাস নিব। সো সেই রিক্যাপ ক্লাসটা আলাদা করে থাকবে, আলাদা টাইমে থাকবে, হ্যাঁ, অথবা রেকর্ডেড রিক্যাপ ক্লাস দিব। সো যারা নতুন যুক্ত হবে তাদের জন্য ঠিকঠাকভাবে যেন পুরো অধ্যায়টা কম সময় শেষ করতে পারে, সেই জন্য রিক্যাপ ক্লাস দিব। সেই কারণে নতুনদের যুক্ত হইতে বইল, ভাইয়া তাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। আজকের প্রথম টপিকটার নাম হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। অলরেডি তোমরা এগুলো পড়েছো, যারা পড়নি খেয়াল করো।
এ হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এ হচ্ছে এক্স অক্ষ। খেয়াল করবা, তো আমি বললাম এখানে একটা বিন্দু আছে 2,3। দ্বিমাত্রিক মানে দ্বিমাত্রিক মানে কয় দিক? কয়টা? দুইটা দিক। এখানে একটা বিন্দু আছে 2,3। তো এই বিন্দুটার স্থানাঙ্ক 2,3, তাই না? 2,3 মানে এক্স অক্ষে যেতে হবে 2 ঘর, ওয়াই অক্ষে উঠতে হবে 3 ঘর, তাহলে আমি বিন্দুটাকে পাবো। এখন এটাতে স্থানাঙ্ক, আমি যদি বিন্দুটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাহলে কোন ভেক্টর দিয়ে প্রকাশ করব বলো তো? সেই প্রথম ক্লাসগুলোতে পড়িয়েছি। আমি যদি এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা এই ভেক্টর দ্বারা প্রকাশ করি, এই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর আর। এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর। ওই যে মনে আছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টর আর। আর এই অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? আর মানে হলো এক্স অক্ষে 2 ঘর আর ওয়াই অক্ষে 3 ঘর। এক্স অক্ষে মানে 2i ক্যাপ। আমরা জানি এক্স অক্ষের একক ভেক্টর মানে হচ্ছে একক ভেক্টর মানে হচ্ছে i ক্যাপ। তাহলে 2i ক্যাপ মানে বোঝায় এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, আর এটা কি ওয়াই অক্ষে 3 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এই কারণে +3j ক্যাপ। এটা হলো ওই বিন্দুটা প্রকাশের জন্য ভেক্টর 2i ক্যাপ +3j ক্যাপ। এটা তো আমরা প্রথম ক্লাসগুলোতেও দেখেছিলাম, তাই না? তাহলে ওভারঅল এই বিন্দুটা যদি x, y হয় তাহলে এই বিন্দুর ভেক্টরটা কি হবে? ভেক্টরটা হবে আর হচ্ছে x কোন অক্ষে? x অক্ষে i ক্যাপ, আর y হচ্ছে y অক্ষে j ক্যাপ। তাহলে এই হচ্ছে ভেক্টর। এই ভেক্টরটাই হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এভাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ করি। দেখো ভাইয়া, এখানে এই যে x, এই xটাকে বলে এই ভেক্টরের x অক্ষের উপাংশ, এই আর ভেক্টরের x অক্ষের উপাংশ। ভাইয়া বলো তো x অক্ষে কয় ঘর? 2 ঘর। তাহলে এই যে 2, এই 2 হচ্ছে আর ভেক্টরের x অক্ষের উপাংশ। আর এই যে y, এই হচ্ছে আর ভেক্টরের y অক্ষের উপাংশ। কোন অক্ষের উপাংশ? y অক্ষের উপাংশ। এই উপাংশগুলোর সমষ্টি করলে, এই যে সমষ্টি করলে আমরা আবার মূল ভেক্টরটা ফিরে পাচ্ছি। ওকে, তো তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আরেকটা জিনিস একটু বুঝাই। আমি বললাম এটা খেয়াল করো, টাইটেল দাও আগে। টাইটেল দিবা হচ্ছে মান থেকে ভেক্টর ফরম্যাটে নেওয়া। ভেক্টর ফরম্যাট, ভেক্টর ফরম্যাট, মান থেকে ভেক্টর ফরম্যাট। টাইটেল হচ্ছে এটা, মান থেকে ভেক্টর ফরম্যাট। তার মানে এটা কি? এটা মানে হচ্ছে মান দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ভেক্টর ফরম্যাটে নিবা। সাপোজ আমি বললাম এদিকে একটা বল আছে 10 নিউটন, এটা কি মান দেওয়া? এটাকে তুমি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করো। এই যে i ক্যাপ, j ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। তো এটাকে ভেক্টর ফরম্যাটে কেমনে নিবা? as simple as water, পানির মতো সহজ। মান দেওয়া থাকবে এবং একটা কোণ দেওয়া থাকবে যে কোনো দিকের সাথে। এই কোণটা মনে করো 30 ডিগ্রি। তাহলে আমরা এই 10কে লম্ব উপাংশে ভাগ করতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। লম্ব উপাংশের সূত্র কি? যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এই যে f এর এই দিকে উপাংশ হবে 10 cos 30। 10 cos 30 মানে cos 30 √3/2, 5 √3। আর এই 10-এর y অক্ষে উপাংশ কত হবে? 10 sin 30 অর্থাৎ 5। দেখো ভাইয়া, আমরা বুঝতে পারতেছি মূল ভেক্টর 10, এই 10-এর x অক্ষে উপাংশ হচ্ছে 5 √3, y অক্ষে উপাংশ হচ্ছে 5। তাহলে এটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি, ভেক্টর ফরম্যাট, এই যে f ভেক্টর, দেখো তো f ভেক্টরের এই উপাংশটা কোন অক্ষে? x অক্ষে। তাহলে 5 √3 কি লিখবো? i ক্যাপ। আবার এই উপাংশটা কোন অক্ষে? y অক্ষের পজিটিভ দিকে, তাহলে আমরা লিখতে পারবো 5j ক্যাপ। খেয়াল করে দেখো, আমরা দেখি আমরা যদি এই দুইটার লব্ধি করি, লব্ধি করলে কিন্তু আবার 10 নিউটন ফিরে পাবা। লব্ধি কেমনে করে? এই যে এদের লব্ধি কেমনে করে ভাইয়া? 5 √3 এবং 5 কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এদের লব্ধির মান হবে, এই যে লব্ধির মানই মূল ভেক্টরটার মান পাওয়া যাবে √x², এই যে x² + y²।
5√3 মানে 25 × 3 25 75 প্লাস 25 100, তার মানে দেখো মূল ভেক্টরটার মানই তুমি ফিরে পাচ্ছ। ওইটার সাথে এটা যদি তুলনা করো তাইলেই বুঝতে পারবা এই যে আই ক্যাপের সামনে যেটা থাকে সেটা হচ্ছে মূল ভেক্টরের এক্স অক্ষে উপাংশ, জে ক্যাপের সামনে যেটা থাকে ওইটা হলো মূল ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ, সিমিলার ওইটা। তাহলে তোমাকে যদি মূল ভেক্টর দিয়ে দেয় সেটাকে তুমি ভেক্টরে নিতে পারবা না। এই যে এক্স অক্ষে 5√3 তাহলে 5√3 আই ক্যাপ, ওয়াই অক্ষে 5 তাহলে 5 জে ক্যাপ। মূল ভেক্টর দিলে ভেক্টরে নিতে পারবো, মূল ভেক্টরের মান দিয়ে দিলে ভেক্টর নিতে পারবো। আর এই ভেক্টর দ্বারা বোঝায় কি, এক্স অক্ষে উপাংশ হচ্ছে এটা, ওয়াই অক্ষে উপাংশ হচ্ছে এইটা, এদের সাথে একক ভেক্টর যদি আমি অ্যাড করে দেই তাহলে আমি ভেক্টর ফরম্যাটটা পাই। ক্লিয়ার? আমরা এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। এবার এই ভেক্টরটার মান কেমনে বের করবা? ভেক্টরের মান বের করে এইভাবে √স্কয়ার করে, মানে সিম্পলি পিথাগোরাস। ভেক্টরের মান হবে √অফ স্কয়ার করে, √অফ কি করে স্কয়ার করে। এই যে মান মানে ভাই অনেক সময় এটাও লেখে, এটা হচ্ছে √অফ স্কয়ার, √অফ যা আছে স্কয়ার, এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে মান। দেখো এখানেও মান সেমনে বের করছো, √অফ স্কয়ার। বা এখান থেকেও বুঝতে পারবা এই যে এটার মান বের করবা, তাহলে এটা কত এক্স, এটা কত ওয়াই, তাহলে এটার মান কত হবে √x² প্লাস ওয়াই স্কয়ার। তাহলে ভেক্টরের মান বের করতে পারবো, ভেক্টর বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি একটা মান দেওয়া থাকে সেটাকে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারবো কিভাবে? ফার্স্টে উপাংশে ভাগ করব, তারপরে এক্স অক্ষে এটা মানে আই ক্যাপ, ওয়াই অক্ষে এটা মানে জে ক্যাপ, তাহলে ভেক্টরটা পাইলাম। ভেক্টর থেকে আমরা মান বের করতে পারবো এই যে এভাবে √স্কয়ার করে মান বের করতে পারবো। ওকে, এবার এই ভেক্টরটা দিয়ে দিল, বললো এই অ্যাঙ্গেলটা বের করো তো বাবারা, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বের করো থিটা। কেমনে বের করব? এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, সেই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করো। সমকোণী ত্রিভুজে tan থিটা সমান লম্ব বাই ভূমি, এই লম্ব মানে জে ক্যাপের সহগ, ভূমি মানে এক্স আই ক্যাপের সহগ। তাহলে আমরা এখানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটাও বের করতে পারবো। তো কয়টা জিনিস শিখলাম? 3টা। একটা হচ্ছে ভেক্টর কেমনে প্রকাশ করে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, একটা হচ্ছে ভেক্টরের মান কেমনে বের করে √স্কয়ার করে মানে পিথাগোরাস, আর এটা হলো ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, যে tan থিটা লম্ব বাই ভূমি মানে y/x। y হচ্ছে জে ক্যাপের সহগ, এক্স হচ্ছে আই ক্যাপের সহগ। তোমরা যারা জানো না তারা জেনে নাও, আই ক্যাপ মানে এক্স অক্ষের একক ভেক্টর, জে ক্যাপ মানে ওয়াই অক্ষের দিক নির্দেশকারী ভেক্টর, আর কে ক্যাপ মানে জেড অক্ষের দিক নির্দেশকারী ভেক্টর। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখান থেকে শিখন ফল হচ্ছে আমরা ভেক্টর প্রকাশ করতে পারবো, মান থেকে ভেক্টর নির্ণয় করতে পারবো, ভেক্টরের মান বের করতে পারবো, আমরা ভেক্টর কত কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে সেটা বের করতে পারবো। ইয়েস, এটাও পারবো। সো এই স্লাইডটা সবার কাছে ক্লিয়ার? একটু কমেন্টে জানাও আমাকে। ওকে, ডান। এখন আমি একটু লিখি, আমি যদি বলি এই আর ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর জানি কেমনে বের করে, একক ভেক্টর লিখে নাও, সেই প্রথম ক্লাসগুলোতে দেখাইছিলাম, মনে করে দেখো। একক ভেক্টর হচ্ছে, একক ভেক্টরকে আমরা স্মল লেটারের উপরের টুপি বা ইংলিশে বলে ক্যাপ, এটা দ্বারা প্রকাশ করি। তাহলে আর ভেক্টরের একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। একক ভেক্টর মানে হলো দিক নির্দেশকারী ভেক্টর। কোনো ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে একক ভেক্টরটা পাবো। তাহলে এই যে জাস্ট সিম্পলি এই ভেক্টরটাকে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এটাকে এই ভেক্টরটার মান দ্বারা ভাগ করো, x² প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাচ্ছি। এটা হলো আর ভেক্টরের দিকে একক ভেক্টর, মানে ঠিক এই দিকেই একক ভেক্টর। এটা আর এর এই দিকেও নির্দেশ করতে পারে, আর এর উল্টা দিকেও নির্দেশ করতে পারে। মোট কথা আর যেই অক্ষের উপর আছে, এই যে আর,
এই আর এর এই দিকটাও নির্দেশ করতে পারে, এই দিকটাও নির্দেশ করতে পারে। এই কারণে একক ভেক্টর নির্ণয়ের সময় প্লাস মাইনাস দিবা। একক ভেক্টর আর এর সমান্তরালে আর এর দিকেও হইতে পারে, উল্টা দিকেও হইতে পারে। এই কারণে একক ভেক্টর নির্ণয়ের সময় প্লাস মাইনাস দিবা। ওকে, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। যেহেতু আর এর সমান্তরালে আর এর দিক কিংবা তার বিপরীত দিক যে কোনো দিকই হইতে পারে, এই কারণে একক ভেক্টর বের করার সময় প্লাস মাইনাস দিবা। ডান। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ আমরা পড়ে ফেললাম, এই যে এইভাবে প্রকাশ করে আর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। যেহেতু মাত্রা কয়টা? দুইটা। ওকে, এবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ দেখব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ দেখার জন্য আমরা একটা রুমের ভিতরে চলে যাব। রুম। ওকে, খেয়াল করো, আমরা একটা সুষম ঘনক অঙ্কন করব। এটা মনে করো একটা রুম। ওকে, এটা সুষম ঘনক চিন্তা করতে পারো। ধরো এই রুমের মাঝে একটা মাছি উঠতেছে, এটা সেই মাছিটা ভনভন করতেছে। এই মাছিটা অবস্থান যদি তুমি দেখাইতে চাও একটা ভেক্টরের মাধ্যমে, রুমের মাঝখানে উড়াউড়ি করতেছে, তাহলে এই মনে করো রুমের মূল বিন্দু, এটা মনে করো মূল বিন্দু। মূল বিন্দু থেকে এই মাছির অবস্থানটা তুমি এভাবে দেখাইলা। এখন মূল বিন্দু মানে 0 0 0, এই যে এই বিন্দুটা হচ্ছে 0, 0, 0। এই বিন্দুর সাপেক্ষে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক যেই ভেক্টর দ্বারা শো করলা, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এখন এই অবস্থানে তোমার যদি যেতে হয়, দেখো খেয়াল করে দেখবা, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা। মাছির অবস্থানটা তোমার যদি দেখাইতে হয়, তোমার এক্স অক্ষে যেতে হবে এটুকু, এরপর ওয়াই অক্ষে যেতে হবে এটুকু, এরপর জেড অক্ষে উপর উঠতে হবে, তাই না? উঠলে তুমি এই মাছিটাকে ফিরে পাবা। অনেকে ভাবতে পারবো না ভাই আমি তো এক্সে গিয়ে সোজা এখানে যাব না, মাছিটা রুমের মাঝখানে। সাপোজ তুমি যেই রুমে আছো, কল্পনা করো সেই রুমের মাঝখানে একটা মাছি। তাহলে তোমার ওই রুমের কোণা থেকে, কোণা মানে মূল বিন্দু থেকে মাপতে হবে, এক্সে যেতে হবে, দেয়াল বেয়ে উপরে উঠতে হবে, এরপর আবার এভাবে আসতে হবে। কিন্তু তার মানে 3টা অক্ষের সাপেক্ষে তোমার মাছির স্থানাঙ্কটা ডিফাইন করতে হয়, তাই না? তো এইভাবে চিন্তা করো, মাছি উঠতেছে, এটা মাছির স্থানাঙ্ক ধরো এক্স, ওয়াই, জেড। তাহলে এটার অবস্থান ভেক্টরটা কি হবে? এটার অবস্থান ভেক্টর হবে আর এক্স অক্ষ মানে আই ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বুঝিয়েছে। তার মানে মাছিটাকে পেতে হলে তোমার এক্স অক্ষে যেতে হবে এক্স পরিমাণ, ওয়াই অক্ষে যেতে হবে ওয়াই পরিমাণ, এবং ফাইনালি জেড অক্ষে যেতে হবে জেড পরিমাণ। তোমাকে যদি আমি এইভাবে দেখাই তাহলে বেশি বুঝতে পারবা। এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই যেভাবে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এখানে একটা মাছি আছে, এই যে মাছিটা এখানে আছে। তো তুমি যখন এই মাছিটার অবস্থান ভেক্টর দেখাবা এই যে এখানে, তার মানে তোমার দেখো তোমার এক্স অক্ষে এটুকু আসতে হইছে, তারপরে যে তারপর হচ্ছে এটা মনে করো এক্স ওয়াই, বুঝতে সুবিধা হবে। এটা এক্স, এটা মনে করো ওয়াই, এটা জেড, যে কোনো একটারে ওয়াই ধরলেই হয়, সমস্যা নাই, এটা কোনো ইস্যু না। তোমার এক্স অক্ষে যেতে হয়েছে এটুকু, ওয়াই অক্ষে যেতে হবে এটুকু, এরপর উপর উঠতে হবে আবার জেড পরিমাণ। তাহলে এক্স ওয়াই জেড 3 অক্ষ দ্বারা তুমি মাছের অবস্থানটাকে ডিফাইন করতেছো। তাহলে এটাই হচ্ছে এই অবস্থান ডিফাইন করার যে ভেক্টরটা, এটাই হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কেমনে বের করব? সিম্পলি পিথাগোরাস দিয়ে। এটার মান কেমনে বের করবা? এটার মান হচ্ছে আর ভেক্টরের মান, মানে মডুলাস, মানে রুট ওভার অফ স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে, এটা হচ্ছে এই ভেক্টরের মান।
এবার এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর শিখলাম, ভেক্টরের মান শিখলাম। এবার এর একক ভেক্টর কত হবে ভাইয়া? অলরেডি জানো এর একক ভেক্টর হবে আর ক্যাপ প্লাস মাইনাস ভেক্টর, এই যে ভেক্টর ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তার মান কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ শিখলাম, ভেক্টরের মান কেমনে বের করবো সেটা শিখলাম, এবং এই আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করা শিখলাম। সোজা জিনিস। এবার আমরা এখানে একটা নতুন জিনিস শিখব, এই ভেক্টরটি তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে। ওকে, লিখো। ধরো একটা ভেক্টর এ একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ হচ্ছে এ এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর জেড অক্ষের উপাংশ হচ্ছে এ জেড কে ক্যাপ। এটা হচ্ছে একটা র্যান্ডম ভেক্টর এ। এই এ ভেক্টরটি তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে। এখানে তল আছে তিনটা, খেয়াল করো। এটা হচ্ছে এক্স ওয়াই তল, এই যে এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল। ঠিক একইভাবে এখানে এক্স জেড তল আছে, ঠিক একইভাবে এখানে ওয়াই জেড তল আছে। টোটাল তল আছে কয়টা? তিনটা। তাহলে তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে? ভেক্টরটি লিখো। প্রশ্ন হচ্ছে ভেক্টরটি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স তলের সাথে কত কোণ উৎপন্ন করে? কত কোণ উৎপন্ন করে? খুবই 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 মজার একটা জিনিস, এটা কিন্তু বইয়ে নাই। তোমাকে র্যান্ডম একটা ভেক্টর দিয়ে দিল, বললো যে এই ভেক্টরটা যে তিনটা তল আছে, এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, এই যে ওয়াই জেড তল এবং এক্স জেড তল, এই তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে। ব্যাপারটা আবারও বুঝাই। দেখো ভাই, এখানে টোটাল তল আছে কয়টা? তিনটা তল আছে। একটা তল এই যেরকম প্যারালাল দিলে এই যে তলটা পাইলা, এই যে রেড কালারের ফ্লোরটা পাইলা, এটা হচ্ছে এক্স ওয়াই তল। এই তলের সাথে ভেক্টর একটা কোণ উৎপন্ন করে না? দেখো তো, এই যে পিঙ্ক কালার দিয়ে যদি দেখাই, এই তলের সাথে এই যে তলের সাথে ভেক্টর একটা কোণ উৎপন্ন করে না? করে। ঠিক একইভাবে এই যে এখানে জেড, এই যে জেড এক্স, এটাও একটা দেয়াল। তাহলে এই দেয়ালের সাথে ভেক্টরটা কত কোণ উৎপন্ন করে? মনে হইতে পারে ভাই এটা তো 0 ডিগ্রি কোণ। না, ভেক্টরটা এই যেভাবে আছে, এই যেভাবে, তাহলে দেয়ালের সাথে একটা কোণে কিন্তু আছে। ভেক্টরটা কিন্তু এই যেভাবে আছে, তাহলে দেয়ালের সাথে একটা কোণে আছে। আবার অনেকে বলতে পারো ভাইয়া তাহলে আমার এই তল কি দোষ করছে? এই যে ওয়াই জেড তল, এই যে জেড, এই যে ওয়াই, এই যে ওয়াই জেড তল, ওয়াই জেড তলের সাথেও তো ভেক্টরটা একটা কোণ উৎপন্ন করে। তাহলে এই তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমরা দেখব। ফর্মুলাটা ঠাডা মুখস্থ রাখবা। দেখো, tan θ1, ফর্মুলা হচ্ছে tan θ1। θ1 মানে এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ। ভাইয়া এক্স ওয়াই তলের ক্ষেত্রে নিচে হবে রুট ওভার অফ এক্স ওয়াই মানে কি? এ এক্স আর এ ওয়াই, তাহলে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই তলের বেলায় নিচে হবে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। বাকি রইল কে? এ জেড। এই এ জেডটা উপরে হবে। এরপর ট্যান ইনভার্স করলেই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাবা, সরি এক্স ওয়াই তলে উৎপন্ন কোণটা পেয়ে যাবা। এটা হচ্ছে এক্স ওয়াই তলে কোণ, এক্স ওয়াই তলের সাথে কোণ। এবার যদি আমি বলি ওয়াই জেড তলের সাথে কোণ, এই যে tan θ2, কোন তল? প্রশ্ন করো নিজেকে, কোন তল? ওয়াই জেড তল। তাহলে রুট ওভার অফ ওয়াই অক্ষের উপাংশ আর জেড অক্ষের উপাংশের বর্গের সমষ্টি, মানে এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। বাকি রইল কে? এ এক্স, এই যে এ এক্স উপরে, এটা হলো ওয়াই জেড তলের সাথে কোণ। আর যদি বলি জেড এক্স তলের সাথে কোণ tan θ3, জেড এক্স তলের সাথে কোণ, জেড এক্স এর বেলায় রুট ওভার অফ এ জেড স্কোয়ার এ এক্স স্কোয়ার, এই যে এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, উপরে বাকিটাকে এ ওয়াই। এটা কার সাথে? জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণ। এই গেল একটা ভেক্টর তিনটি তলের সাথে যেই কোণ উৎপন্ন করে তার সূত্র। এরপর ট্যান ইনভার্স করে আমরা কোণটা বের করব। এই স্লাইড থেকে কি কি শিখলাম? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর কেমনে প্রকাশিত হয়, তার একক ভেক্টর কেমনে বের করে, তার মান কেমনে বের করে,
এরপর আমরা দেখলাম এই ভেক্টরটি, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্কর একটা ব্যবস্থার ভেক্টর তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে। এটা গেল তলের সাথে উৎপন্ন কোণ। কিসের সাথে? তলের সাথে উৎপন্ন কোণ। ওকে, তিনটা তলের সাথে উৎপন্ন কোণ, সোজা জিনিস ভাই। ওকে, এরপরে সমান্তরাল একক ভেক্টর, এটা তো আমরা এটা দেখলাম। এবার আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা সবাই একটু দেখো। তাহলে আমরা ভেক্টর প্রকাশ পারি, ভেক্টরের মান বের করতে পারি, মান থেকে ভেক্টর বের করতে পারি এবং তলের সাথে উৎপন্ন কোণও বের করতে পারি। এখানে প্রশ্নটা একটু দেখো, পি একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু, বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাই খুবই সোজা। আমি যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করি, অবস্থান ভেক্টর কোন বিন্দু সাপেক্ষে বের করে? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে খুবই সোজা, এই যে ওপি, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, চিত্র আঁকতে হবে না, 4 3 2 মানে এক্স ওয়াই জেড। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই না? শেষ। এই যে 4 3 2, 4 আই ক্যাপ 3 জে ক্যাপ 2 কে ক্যাপ, শেষ, ডান। ওপি ভেক্টর। তাহলে বলো তো ও কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? এই যে ও কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর -1 কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে -1 আই ক্যাপ, -1 লেখার দরকার নাই, তাহলে -1 আই ক্যাপ এভাবে লিখবো। এরপর -3 কোন অক্ষে? ওয়াই অক্ষে, তাহলে -3 জে ক্যাপ। তারপরে 5 কোন অক্ষে? জেড অক্ষে, তাহলে প্লাসের 5 কে ক্যাপ। আমরা চাইলে এদের আলাদা আলাদা মানও বের করতে পারি, পারি না? তাহলে এটা গেল ওপি পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা গেল কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। কানার ভাই অন্ধও পারবে। পরের প্রশ্ন কি বলছে? পি কিউ ভেক্টর এবং এর মান বের করো। ভাইয়া পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর মানে লাস্টে কে আছে? লাস্টে আছে কিউ, লাস্টে কে আছে? কিউ। তাহলে পি কিউ ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, ফাইনালি যে আছে তার অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর বিয়োগ। তাহলে আমরা লিখতে পারবো লাস্টে আছে কিউ, তাহলে এখানে কিউ এর অবস্থান ভেক্টর থেকে বিয়োগ হবে পি এর অবস্থান ভেক্টর। অলরেডি তুমি অবস্থান ভেক্টর গুলো বের করে রাখছো। ও কিউ মানে -i -3 +5, ও কিউ মানে -i ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখান থেকে মাইনাস হবে কে, ওপি ভেক্টর, ওপি ভেক্টর হচ্ছে 4 3 2, তাহলে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো মাইনাস করো, এটা মাইনাস বাচ্চারাও পারবে। এ দেখো -i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। মাইনাস করা মানে মাইনাস দ্বারা গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4i ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 3j ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 2k ক্যাপ। এবার i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। দেখো তো -i -4i, তাহলে মাইনাসের 5i ক্যাপ, -3j -3j, তাহলে মাইনাসের 6j ক্যাপ, প্লাসের 5 মাইনাসের 2, তাহলে প্লাসের 3k ক্যাপ। এটাই হলো পি কিউ ভেক্টর। এটা গেল পি কিউ ভেক্টর। শুধু ভেক্টর বের করতে বলেনি, এর মানও বের করতে বলেছে। খেয়াল করে দেখো, এই ভেক্টরটার ভ্যালু মানে মানও বের করতে বলেছে। তাহলে এই যে ভেক্টরটা পাইছো, তাহলে ভেক্টরের ভ্যালু মানে মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ পি কিউ। তাহলে ভ্যালুটা বের করি। ভাই ভেক্টরের ভ্যালু মানে √স্কয়ার, পিথাগোরাস, √স্কয়ার, 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 √, এই যে এটা কি -5, এই যে -5 কে ব্র্যাকেটের ভিতরে ভইরা স্কয়ার করে দিবা, প্লাস হয়ে যাবে, প্লাস -6 কে ব্র্যাকেটে ভইরা স্কয়ার করে দিবা, প্লাস 3 স্কয়ার। ক্যালকুলেট করলে কত হয় ভাই? 25 আর 36 কত হয়? 51 আর 9 60, তাহলে √60। শেষ। তাহলে হচ্ছে পি কিউ ভেক্টরের মান সোজা না ভাইয়া? √60। পরেরটাই কি বলছে? পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর বের করো। এটা কোনো ব্যাপার? আমি একক ভেক্টরের নাম দিলাম এ ক্যাপ। একক ভেক্টর মানে স্মল লেটার মাথায় একটা টুপি দিতে হবে। কি করতে হবে? স্মল লেটার মাথায় একটা টুপি দিতে হবে। একক ভেক্টর মানে হচ্ছে প্লাস মাইনাস, যেহেতু দুই দিকেই হইতে পারে। সমান্তরাল একক ভেক্টর চাইছে, তাহলে এই যে পি কিউ ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিব, সিম্পল। এই যে ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব, তাহলে প্লাস মাইনাস পি কিউ ভেক্টরটা
আগের অঙ্কে বের করে রাখছো -5 -6 -3 -5i ক্যাপ -6j ক্যাপ -3k ক্যাপ, এটারে ব্র্যাকেটের মধ্যে ঢুকায় দাও। এটার মান কত? √60। এই যে এটাই হচ্ছে অ্যান্সার, শেষ। এটা হলো PQ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তার মানে এই একক ভেক্টরটা PQ ভেক্টরের দিক নির্দেশ করে। PQ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। প্লাস মাইনাস হবে কেন? কারণ একক ভেক্টরটা তোমার দিকেও হইতে পারে, উল্টা দিকেও হইতে পারে। মানে যেহেতু সমান্তরাল, এক্স অক্ষে যেমন প্লাস হইতে পারে, এক্স অক্ষ নেগেটিভ হইতে পারে, একক ভেক্টরও সামনের দিকে হইতে পারে, পিছনের দিকেও হইতে পারে। মানে একটা দিক নির্দেশ করছে, ওটা ফরওয়ার্ড হইতে পারে, ব্যাকওয়ার্ড হইতে পারে, এই কারণে প্লাস মাইনাস। ওকে, ডান। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। পরের কোয়েশ্চেন, PQ এর সাথে তিনটি তলের উৎপন্ন কোণ। PQ ভেক্টরের সাথে তিনটা তলের কত কোণ উৎপন্ন হয় সেটা আমরা দেখব। তো আমি তিনটা তল কি কি সেটা আমরা জানি। প্রথমত আমরা লিখবো XY তলের সাথে উৎপন্ন কোণ। ফর্মুলা হচ্ছে θ1। ফর্মুলা কি? tan ইনভার্স। tan ইনভার্স এই যে দেখো খুবই সোজা, XY তার মানে √, আচ্ছা PQ ভেক্টরটা আগে লিখি। আমাদের যে কাঙ্ক্ষিত PQ ভেক্টর সেটা হচ্ছে এরকম। PQ ভেক্টরটা কত? আমাদের PQ ভেক্টরটা হচ্ছে -5 -6 -3 -5i ক্যাপ -6j ক্যাপ -3k ক্যাপ। সেই হচ্ছে আমাদের PQ ভেক্টর, এটাকে লিখে নিলাম। এবার আমরা যেটা করতে চাচ্ছি, XY তলের সাথে উৎপন্ন কোণের বেলায় x এর সহগ, সরি i ক্যাপের সহগ আর j ক্যাপের সহগের স্কয়ারটা নিচে বসে, তাই না? আমরা জানি নিচে হবে x² + y², মানে -5 এর স্কয়ার প্লাস -6 এর স্কয়ার। বাকি রইল কে? বাকি রইল -3। এই যে -3 উপরে দিয়ে দিবা। এটা ক্যালকুলেট করলে 25 আর 36 51। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে বলো তো দেখি। tan ইনভার্স উপরে কত? -3, নিচে হচ্ছে √51। নিচে কিন্তু কোনো মাইনাস টাইনাস নাই, কারণ মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে -22, তারপর এটা হবে 157.21 ডিগ্রি, অথবা ক্যালকুলেটর আসছিল -22 ডিগ্রি। ওই মাইনাস আসলে 180 সাথে যোগ করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। ওকে, মাইনাস যদি অ্যাঙ্গেল আসে, সাপোজ ক্যালকুলেটর আসলো -30 ডিগ্রি, তাহলে -30 কে 180 সাথে যোগ করবা, তাহলে কত হয়? 150 ডিগ্রি। দুইটার একটা অ্যান্সার, মানে দুইটাই অ্যান্সার, দুইটাই সঠিক। -22 ডিগ্রি যেই কোণ, এই কোণটা একই। এরপরে কোন তল আছে? YZ তলের সাথে উৎপন্ন কোণ। তোমরা বের করো এটা, θ2। আমার সাথে মিলাই রাখো হয় কিনা। tan ইনভার্স YZ কোন তল প্রশ্ন করো? YZ। তাহলে YZ উপাংশ কত? -6 -3, তাহলে √(-6 স্কয়ার প্লাস -3 স্কয়ার। বাকি রইল কে? বাকি রইল -5। এই যে -5 কে উপরে দিয়ে দাও, শেষ। তারপরে ZX, তিনটা তলই আছে। ZX এর সাথে উৎপন্ন কোণ θ3। ফর্মুলা হচ্ছে tan ইনভার্স। tan ইনভার্স এখানে হবে ZX, Z মানে -3, X মানে -5, তাহলে √(-3 স্কয়ার -5 স্কয়ার। বাকি রইল কে? -6। এই যে -6 উপরে বসাই দিই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে আমাদের PQ ভেক্টরটি, এটা তিনটি অক্ষের, তিনটি তলের সাথে, নট অক্ষ, বারবার বলি তিনটি তল, তল তল তল, তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমরা পেয়ে গেলাম। জোরে বলো ক্লিয়ার কিনা। √70 হবে, দেই তো। 25 আর 36 51, 25 সরি 61, হ্যাঁ √70 হবে, আমি ভুলে 51 বলতেছি, এটা √70 হবে। থ্যাংক ইউ। √70, এইসব ক্যালকুলেশন মিস্টেক একটু হয়। ওকে, √70, তাহলে এখানে হবে √70। এই যে এখানে √70 ক্যালকুলেট করে নাও, কিন্তু হয়, এটা স্বাভাবিক। ওকে, পারবা? ওকে, ডান। সো আমরা এবার চলে যাব ভেক্টর গুণন, নতুন একটা টপিক। বীজগণিত সহজ না? অনেক সহজ। ভেক্টর গুণন, ভাইয়া দুই ধরনের ভেক্টর গুণন আছে।
আমরা আজকে একটা সব ভেক্টর সম্পর্কে বিশদ গুণন সম্পর্কে বিশদভাবে জানব। ভেক্টর গুণন প্রধানত দুই প্রকার, লিখো। এটা হচ্ছে ডট গুণন, এটার আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন। তো ডট গুণন কাকে বলে সেটাকে লিখি। দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাবো, দুটি ভেক্টর রাশির যে গুণনে একটা স্কেলার রাশি পাবো তাকেই কি বলে? ডট গুণন বলে। যেমনটা লিখতেছে আগে এটা লিখো। এরপরে 2 নম্বর গুণন হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। এটাকে ভেক্টর গুণনও বলে, ওটাকে স্কেলার গুণন বলে, কারণ ফলাফল হিসেবে স্কেলার রাশি পাই। এটা কি বলবো? এটা তো বুঝতেই পারছো, দুটি ভেক্টরের যে গুণনে আমরা একটা কি রাশি পাই? দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি ভেক্টর রাশি পাবো তাকে বলবো ভেক্টর গুণন। উপরের সংজ্ঞা নিচের সংজ্ঞার মধ্যে এটুকুই পার্থক্য। এক্সাম্পল দিই, চলো। উদাহরণ ডট গুণন উদাহরণ 9 10 পড়ছিলা কাজ W সমান বল ইনটু সরণ, মনে আছে? মূলত এই পুরো সূত্রটা হচ্ছে এফএস কস থিটা। তোমাদের হয়তো বা এফএস কস থিটা দেওয়া ছিল টেস্ট পেপারে, বইয়ে ছিল না। 9 পড়েছিল কৃত কাজ সমান এফএস কস থিটা। বলতো বল, এই যে এফ কি রাশি? ভেক্টর রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির গুণনের কারণে তুমি কি পাইছো? তুমি পাইছো হচ্ছে কাজ কি রাশি? স্কেলার রাশি। তাহলে এখানে বলা সরণে যে গুণনটা হয়েছে এইটারে বলে ডট গুণন। কি বলে এটাকে? ডট গুণন। এই যে এটারে এইভাবে লেখা হয়, যে এই জিনিসটাকে এভাবে লেখা হয় এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখানে ডটটা স্পষ্ট করে না দিলে কিন্তু কাটা, এটা কি ডব্লিউ। এফ ডট এস মানে এফ এস কস থিটা। মানে আমি যদি দুইটা ভেক্টর নিই র্যান্ডম, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা মানে হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা। থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এই হচ্ছে ডট গুণনের সূত্র। এ ডট বি মানে এ বি কস থিটা। আবার বুঝো, এ ভেক্টর ডট বি ভেক্টর, এইভাবেই ডট গুণন প্রকাশ করা হয়। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। আমরা ডট গুণন নিয়ে আজকে জানবো, আগামী ক্লাসে আমরা ক্রস গুণন নিয়ে জানবো। আজকে আমাদের যা পড়াশোনা পুরোটাই ডট গুণন নিয়ে। তাহলে ডট গুণনের সূত্র কি? এ ডট বি সমান এ বি কস থিটা। এবং দেখো তোমরা, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, কিন্তু দুইটা ভেক্টরের গুণনে আমরা নতুন যে রাশিটা পাচ্ছি, এই যে এই রাশিটা, এটার কিন্তু কোনো দিক নাই, জাস্ট এটা একটা ভ্যালু, এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, থিটা একটা ভ্যালু। তো এই ফলাফল একটা স্কেলার কোয়ান্টিটি আসতেছে। তাহলে দুইটা ভেক্টরকে ডট গুণন দিলে আমরা একটা স্কেলার রাশি পাবো। কি রাশি পাবো? স্কেলার রাশি পাবো। এবার আমরা এই ডট গুণনের মিনিংটা বুঝবো একটু। হ্যাঁ, এই যে ডট গুণনের একটা এক্সাম্পল কাজ হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের মান। এটা কি ভাইয়া? এই দেখো, তোমার একটু বুঝাই। কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করতাম। ডব্লিউ মানে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। সাপোজ এদিকে তাকাও সবাই, এটা হচ্ছে বল। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এইদিকে ধাক্কা মারলা, এই যে এদিকে বল। বা আরো সহজভাবে যদি চিন্তা করি, দেখো এইভাবে আঁকি চিত্রটা। এমন একটা হেলানো তল আছে, এই কোণটা থিটা। তো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, বাক্স। তুমি এসে শটাং করে বাক্সটাকে এইদিকে একটা লাথি মারলা, তাহলে তুমি ফোর্স দিয়েছো এইদিকে এফ। তো বাক্সটাকে এদিকে যাবে? একটা হেলানো তলের উপর তুমি যদি বাক্সটাকে এদিকে একটা গুতা মারো এইভাবে, এই যে বলটা এইদিকে প্রয়োগ করছো, দেখো এইদিকে, বাক্সটাকে এদিকে যাবে না। বাক্সটা কোন দিকে যাবে? বাক্সটা ডেফিনেটলি এদিকে যাবে। তাহলে এদিকে হচ্ছে বাক্সের সরণ হয়েছে। তাহলে সরণের উপাংশ কত বলো?
বলের দিকে সরণের উপাংশ কত, উপাংশ টপিক আমরা পড়াইছি কিন্তু। এই বলের দিকে বলের দিকে সরণের উপাংশটা কত বলো? উপাংশের সূত্র হচ্ছে যেদিকে থিটা সেদিকে কস। তাহলে এই যে এস বলের দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে? থিটা। তাহলে এই দিকে সরণটার, এই যে এই সরণটার উপাংশ হবে এস কস থিটা। তাহলে কৃতকাজের সূত্র হচ্ছে এখানে লিখছি বল এবং বলের দিকে সরণের উপাংশের মান। যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা। সেখানে থিটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটারে আমরা চাইলে এফ ডট এস লিখতে পারি। এফ এস কস থিটা মানে এফ ডট এস মানে এফ এস কস থিটা। খালি মনে রাখতে হবে এটা কিন্তু এফ ভেক্টরের মান, এটা এস ভেক্টরের মান, আর থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। আর এস কস থিটাকে বলা যায় বলের দিকে সরণের উপাংশের মান। আচ্ছা আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি, সাপোজ আমি লিখলাম এস এফ কস থিটা, হবে? হ্যাঁ হবে। ভাইয়া 3 গুণন 2 যে লেখা যেই কথা, 2 গুণন 3 কি একই কথা না? যেহেতু এগুলো সব মান, তাহলে আমি চাইলে এস এফ কস থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এস ডট এফ ও লিখতে পারবো। এস এফ কস থিটা মানে এস ডট এফ। তাহলে এস ডট এফ যেই কথা, এফ ডট এস একই কথা। এটারে কি সূত্র বলে জানো? তোমাদের শুরুতে পড়িয়েছি, এটাকে বলে বিনিময় সূত্র, মানে তারা স্থান বিনিময় করে। সুতরাং আমরা লিখতে পারি ডট গুণন বিনিময় মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি যা বি ডট এ তাই। ওকে, এ ডট বি যেই কথা, বি ডট এ একই কথা। এটা হচ্ছে ডট গুণন। আর ডট গুণনের ফলে আমরা কি ফলাফল পাবো? স্কেলার রাশি পাবো। কি রাশি পাবো? স্কেলার রাশি। এটা কি সূত্র মেনে চলে? বিনিময় সূত্র মেনে চলে। তারা স্থান বিনিময় করা মানে বিনিময় সূত্র মেনে চলে। ওকে, এবার আমরা একক ভেক্টরের ডট গুণন দেখব। একক ভেক্টরের ডট, আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান 1, এটা আমরা দেখব। রেডি? ভাইয়া আই জে কে কি জিনিস? যারা নতুন তারা আবারও শিখে নাও। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা জেড অক্ষ। 3টি অক্ষ বরাবর, এই যে এক্স ওয়াই জেড, আমরা 3টি একক ভেক্টর চিন্তা করি। এই একক ভেক্টর গুলোকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। যেমন এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, মানে এক্স অক্ষের দিক নির্দেশকারী ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকটা নির্দেশকারী ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এখন আমরা দেখাতে চাই আই ভেক্টরের সাথে আই ভেক্টরের ডট করলে 1 পাওয়া যায়, সেটাই দেখব। দেখো খুবই সিম্পল, আই ডট আই ভেক্টর ডট গুণন মানে কি? এ ডট বি মানে এবি কস থিটা। তাহলে আই ডট আই মানে আই এর মান, এই আই এর মান কস থিটা। আই এর মান কত ভাইয়া? যেহেতু এটা একক ভেক্টর, এটার মান হচ্ছে 1। এই আই এর মান কত? এটার মানও কত? 1 কস থিটা। থিটা হচ্ছে এই দুইজনের মধ্যবর্তী কোণ। ভাইয়া আই এইটা, ওই আই ও তো এইটাই, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আন্ডার ডিগ্রি, আন্ডার। আই মানে দুইটাই কি এক্স অক্ষ নির্দেশ করছে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আই ডট আই সমান হবে 1, 1 একে 1। ঠিক একইভাবে জে ডট জে, জে ডট জে মানে কি হবে? জে ভেক্টরের মান গুণ দিলাম cos থিটা। জে এবং জে এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে 1। ঠিক একইভাবে কে ডট কে সমান হবে 1। তার মানে একই জাতীয় দুটি ভেক্টরের ডট গুণন হবে 1 মনে থাকবে, কারণ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সরি, একই জাতীয় একক ভেক্টর হইতে হবে, নাহলে তো 1 হবে না। সরি, একক ভেক্টর, একই জাতীয় একক ভেক্টরের ডট গুণন কত হবে? 1। ওকে, 1। তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে করলে কত হবে? 1 হবে, মনে থাকবে। আই ডট আই, জে ডট জে, কে ডট কে করলে কত হবে? 1 হবে। এবার দেখো পরেরটা কি বলছে।
পরেরটা বলছে আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই ডট করলে 0 হবে। সিম্পল, এটাই তো হওয়া উচিত। দেখো ভাই আই ডট জে, আই মানে কোন অক্ষ এক্স অক্ষ, জে মানে কোন অক্ষ ওয়াই অক্ষ। এটার মান কত 1, এটার মান কত 1। cos এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। cos 90 এর মান 0, cos 90 এর মান 0 মানে যার সাথে গুণ দেবা 0। তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই সমান কত হবে 0। মনে থাকবে সবার। তাহলে একই জাতীয় একক ভেক্টরের ডট গুণন হবে 1। এই যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান হবে 1। আর ভিন্ন জাতীয় মানে আই ডট জে, জে ডট কে, জে ডট কে, কে ডট আই ফলাফল হবে 0। এই দুইটা জিনিস আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে কিন্তু। হ্যাঁ, খুবই সিম্পল। কেন 0 হয়েছে? কারণ এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যে কোনো দুইটার মধ্যবর্তী, যে কোনো দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে cos 90 এর মান কত হয় আন্না বাচ্চারা? 0ই তো হয়, 0 হয়। পরের স্লাইডে যাই। এবার আমরা দুইটা র্যান্ডম ভেক্টরের ডট গুণন দিব, দেখবো ফলাফল কি আসে। ফলাফলটা এখানে লেখাই আছে, তাও আমি প্রমাণ করে দেখাই, খেয়াল করো। আমি বললাম এ একটা ভেক্টর, র্যান্ডম একটা ভেক্টর। এই এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি আরেকটা ভেক্টর, এটা হলো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার এদেরকে ডট গুণন দাও, এদেরকে ডট গুণন দাও। অনেকে বলবে ভাইয়া ভাইয়া ডট গুণন মানে তো এ ডট বি মানে এবি কস থিটা। ঠিক আছে, এবি কস থিটা তুমি তখনই লিখবা যখন তোমার থিটা দেওয়া থাকবে বা থিটা বের করতে বলবে। বাট এখানে আমাকে থিটা দেওয়া নাই, বলছে দুইটা ভেক্টর দেওয়া। দুইটা কি দেওয়া? ভেক্টর দেওয়া। এদের ডট গুণন করো, মানে এ ডট বি করো। করি চলো, এদেরকে ডট গুণন করে দিই চলো। এ ডট বি মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ডট গুণন করব। তাহলে এই এ এক্স দ্বারা, এই যে আমি এভাবে লিখবো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এইটার সাথে ডট গুণন করব বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। দেখো কত সিম্পল একটা জিনিস। তো কেমনে জানি গুণন করে, ছোটবেলায় গুণন করতে কেমনে, এই এ এক্স দিয়ে প্রত্যেকটার গুণন দিবা এ এক্স আই ক্যাপ দ্বারা। তাহলে এ এক্স বি এক্স কত হবে? এ এক্স বি এক্স, এটা আই ক্যাপ আছে, এটা আই ক্যাপ হবে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত হয়? এই যে মান মান গুণ এ এক্স বি এক্স গুণ আর আই ডট আই, আই ডট আই মানে কত 1, তাহলে ইন্টু 1 শেষ। এবার এ এক্স দিয়ে এটারে গুণ, ফার্স্টে মান মান গুণ হবে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মান মান গুণ হলো আই এর সাথে জে ডট গুণন হয়ে যাবে। আর তোমরা জানো আই ডট জে মানে কত ভাইয়া? 0, আই ডট জে মানে 0। এরপরে এ এক্স দিয়ে এটার গুণ হবে এ এক্স বি জেড, এ এক্স বি জেড মান মান গুণ, এরপর আই এর সাথে কে ডট হবে কে ক্যাপ, আই মানে এক্স অক্ষ, কে ক্যাপ মানে জেড অক্ষ, ডট গুণন কত? 0, তাহলে 0 প্লাস সিমিলারলি এই দেখো এইটার সাথে এবার বাকি পুরোটা দেখো ভাইয়া, এ ওয়াই জে ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণন দিলে 0, এ ওয়াই জে ক্যাপের সাথে বি ওয়াই জে ক্যাপ গুণ হবে, তাহলে এ ওয়াই বি ওয়াই জে ডট জে মানে 1। তারপরে দেখো এ ওয়াই জে ক্যাপের সাথে যদি বি জেড কে ক্যাপ গুণ দাও, ডট গুণন দাও, জে ডট কে মানে 0, লেখার দরকার নেই। আবার এ জেড এর সাথে এটা গুণ দিলে কে ডট আই মানে 0, এ জেড এর সাথে এটা গুণ দিলে কে ডট জে মানে 0, এ জেড এর সাথে এটা গুণ দিলে কে ডট কে মানে 1, তাহলে এ জেড বি জেড থাকবে। আলটিমেটলি আমি যদি পুরোটা করতাম বাকি সবই 0, পরে থাকতো কে কে, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন। দেখো দুইটা ভেক্টর ডট গুণনে আমরা ওই পাশে কোনো আই জে কে পাচ্ছি না, তারপর এটা পুরোটা একটা স্কেলার রাশি, বুঝছো? আচ্ছা কিভাবে করব ডট গুণন? এত কেচ্ছা কাহিনী দরকার হবে না। তুমি ডট গুণনের বেলায় আই এর সাথে আই কে ডট দিবা, জে এর সাথে জে কে ডট দিবা, কে এর সাথে কে কে ডট দিবা। ওকে, দেখো আই এর সাথে আই কে ডট দিব, তাহলে এ এক্স বি এক্স, আই ডট আই মানে 1। আবার জে এর সাথে জে কে ডট দিব, যে প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বি ওয়াই, এই যে থাকলো। আবার কে এর সাথে কে কে ডট দিব,
প্লাস এ প্লাস এ প্লাস এ জেড বি জেড কে ডট কে মানে 1 শেষ। তার মানে এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এটাই বুঝাইলাম। ওকে, এভাবে আমরা দুটি ভেক্টরের ডট গুণন বের করতে পারি। ক্লিয়ার? সোজা না ভাইয়া? সোজা, একদমই সহজ। ওকে, এবার আমরা দেখব এ ডট বি শূন্য হলে কি হয়। এ ডট বি শূন্য কখন হয় ভাইয়া? দুইটা ভেক্টর, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এর ডট গুণন কত হবে? এ ডট বি হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos 90 ডিগ্রি, cos 90 এর মান 0, তার মানে এ ডট বি 0। তাহলে এ ডট বি কখন 0? যখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ডট গুণন 0। ওকে, এটা ঠাড়া মুখস্থ রাখবা। দুটি ভেক্টরের ডট গুণন 0 মানে কি? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। লম্ব হবার শর্ত কি? দুইটা ভেক্টর লম্ব হবার শর্ত কি? ডট গুণন 0। ঠোঁটে ঠোঁট মিলায় বলো। হ্যাঁ, রেডি? দুটি ভেক্টর লম্ব হবার শর্ত কি? এদের ডট গুণন 0। দুটি ভেক্টর লম্ব হবার শর্ত কি? এদের ডট গুণন 0। এ ডট বি 0, এ ডট বি 0 কখন? যখন তারা পরস্পর লম্ব। লম্ব হবার শর্ত কি? এ ডট বি 0। এ ডট বি 0 মানে কি? দুইটা ভেক্টর লম্ব। মনে থাকবে ভাই, লম্ব মানে 90 ডিগ্রি, cos 90 শেষ। অভিক্ষেপ, উপাংশ, কোয়েশ্চেন। ওকে, আর মাত্র দুইটা টপিক, এরপর আমরা কোয়েশ্চেনে চলে যাব। অভিক্ষেপ, এই অভিক্ষেপ উপাংশ এগুলো আমরা ডট গুণন থেকে বের করি। দেখো ভাই, অভিক্ষেপ মানে হচ্ছে কি? অভিক্ষেপ একটা স্কেলার কোয়ান্টিটি। প্রথমত এটা একটু লিখে নাও, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি যখন তোমাকে অভিক্ষেপ বের করতে বলবে, তার মানে এটা কোনো দিক টিক কিছু নাই, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, তার এটা মনে করো এটা ভেক্টর। আমি বললাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এবার প্রশ্নটা বুঝো, প্রশ্নটা আগে লিখি। প্রশ্ন হচ্ছে পি ভেক্টর এর দিকে, পি ভেক্টরের দিকে কিউ ভেক্টর এর অভিক্ষেপটা কত? অভিক্ষেপ, অভিক্ষেপ মানে ছায়া বা প্রভাব। অভিক্ষেপ কত? দেখো ভাইয়া, আমাদের এখানে জানতে হবে এখানে এটা কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ। তাহলে তুমি যদি এখান থেকে একটা টর্চ লাইট ফেলো, এখান থেকে মনে করো একটা তুমি টর্চ লাইট ফেললা, টর্চ লাইট ফেললে এই কিউ ভেক্টরের একটা ছায়া এখানে পড়বে না? যেখানে কিউ এর একটা ছায়া পড়বে না, এই ছায়াটাই হবে অভিক্ষেপ। এটাই বলে অভিক্ষেপ, কিউ কস থিটা। আর এই কিউ কস থিটা যখন দিক থাকে তখন এটাকে বলে উপাংশ। আবারও বুঝো, এই যে কিউ ভেক্টরের একটা ছায়া পড়বে পি এর দিকে, এই ছায়াটাকেই বলে অভিক্ষেপ। যখন অভিক্ষেপের দিক দেওয়া থাকবে তখন সেটাকে বলবো আমরা উপাংশ। সো অনেকে ভাবে অভিক্ষেপ আর উপাংশ সেম না। অভিক্ষেপ মানে অনলি মান বোঝায়, আর উপাংশ মানে বোঝায় মান এবং দিক। আমরা পড়তেছি অভিক্ষেপ। তো পি বরাবর কিউ এর অভিক্ষেপ মনে রাখবা, যার অভিক্ষেপ ওইটা cos থিটা। এভাবে মনে রাখো, ইয়াসিনের অভিক্ষেপ ইয়াসিন cos থিটা, লিমুর অভিক্ষেপ লিমু cos থিটা, তানজিলার অভিক্ষেপ তানজিলা cos থিটা, কাব্যর অভিক্ষেপ কাব্য cos থিটা, সৈকত ভাইয়ের অভিক্ষেপ সৈকত ভাই cos থিটা। যার অভিক্ষেপ ওইটা cos থিটা। কার অভিক্ষেপ? কিউ এর অভিক্ষেপ, তাহলে কিউ cos থিটা। সোজা হিসাব, মনে থাকবে। আর তোমার যদি বলে পি বরাবর কিউ এর অভিক্ষেপ, তাহলে তুমি ফার্স্টে বুঝে নিবা কিউ cos থিটা। একটু লিখে নাও, যার অভিক্ষেপ ওইটা cos থিটা। যার অভিক্ষেপ তার cos থিটা। শেষ। এটা আমাদের স্যার একবার আমাদেরকে পড়িয়েছিল কলেজে, আমি আর জীবনও ভুলি নেই। ম্যাথমেটিক্সে এগুলো, ম্যাথমেটিক্সেও লাগবে, উচ্চতর গণিতেও লাগবে। তাহলে পি বরাবর কিউ এর অভিক্ষেপ কিউ cos থিটা, কিউ বরাবর পি এর অভিক্ষেপ কত হবে? পি cos থিটা। টি বরাবর এস এর অভিক্ষেপ এস cos থিটা, ডব্লিউ বরাবর এফ এর অভিক্ষেপ এফ cos থিটা। মনে থাকবে, যার অভিক্ষেপ ওটা cos থিটা। কেমনে বের করব এইটা? জিনিসটা কেমনে বের করে? যে জিনিসটা কেমনে বের করে ডট গুণন থেকে। পি ডট কিউ মানে কি হবে? পি কিউ cos থিটা। আমাদেরকে কার অভিক্ষেপ বের করতে বলছে? কিউ এর অভিক্ষেপ। তার মানে এই যে এইটা বের করতে বলছে, কিউ cos থিটা। সুতরাং কিউ cos থিটা হবে, কিউ cos থিটা বের করতে হবে।
এটা হবে পি ডট কিউ ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। বুঝছো বুঝছো? তাহলে আমার বের করতে হবে কিউ কস থিটা। তাহলে কিউ কস থিটা সমান হচ্ছে পি ডট কিউ বাই পি ভেক্টরের মান। ভাইয়া অভিক্ষেপ কেমনে বের করব? ডট গুণন থেকে বের করব। যার অভিক্ষেপ ওইটা কস থিটা। যদি বলতো কিউ এর পি এর অভিক্ষেপ, তাহলে এখান থেকে পি কস থিটা বের করতাম। পি কস থিটা হতো পি ডট কিউ বাই কিউ হইতো। অঙ্ক করাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। খালি মনে রাখো যার অভিক্ষেপ ওইটা কস থিটা, আর অভিক্ষেপ হচ্ছে স্কেলার, এটার কোনো দিক নাই। উপাংশতে পরে আসি। আচ্ছা, তিনটি তলের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। এটা এক্সাম্পল থাকলো, এটা তোমরা নিজেরা করবা। তলের সাথে উৎপন্ন করি, এটা শুরু করি। এম এর কোন মানের জন্য এখানে একটা ভেক্টর দিছে, তাই না? এরা পরস্পর লম্ব হবে। দুইটা ভেক্টর, এই যে এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এরা পরস্পর লম্ব হবে। এদেরকে আমার লম্ব বানাইতে হবে। লম্ব মানে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত জানি কি? আমরা জানি লম্ব হলে এভাবে লিখবা, লম্ব হলে শর্ত কি? লম্ব হলে এ ডট বি সমান কত হয়? 0 হয়। বা ডট গুণন করে দাও। এই যে এ মানে কি? এটা 2m i ক্যাপ প্লাস m j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এখানে ডটটা স্পষ্ট হইতে হবে এইভাবে। তারপরে বি ভেক্টর মানে কি? m i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ইজ ইকুয়াল টু কত হবে? 0। এবার ডট গুণন করো। ডট মানে কি? i এর সাথে i ডট, j এর সাথে j ডট, k এর সাথে k ডট, তাই না? তাহলে এই যে এইটার সাথে এই যে এটা ডট দাও, 2m ইন্টু m। তাহলে ফার্স্টে প্লাসে প্লাসে প্লাস 2m ইন্টু m মানে 2m স্কোয়ার, i ডট i মানে তো 1। এবারে প্লাসে মাইনাসে মাইনাস m ইন্টু 2 তার মানে 2m, মাইনাসে প্লাসে মাইনাস 4 ইন্টু 1 মানে 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2m স্কোয়ার মাইনাস 2m মাইনাস, এখানে আমরা লিখতে পারবো m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম করো। মিডল টার্ম করলে কত হয় ভাই? 2 1 2 m স্কোয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা m কমন নিলে m মাইনাস 2 প্লাস 1 কমন নিলে m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি? m মাইনাস 2 আর m মাইনাস 1। এখানে পাচ্ছি m মাইনাস 2 এবং m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা m এর মান পাবো দুইটা, একটা হচ্ছে 2 মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে m এর এই দুইটা মানের জন্য এরা পরস্পর লম্ব হবে। m এর মান 2 এবং মাইনাস 1 হলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। কি পারবা? তাহলে ভাই কেমনে করবো? লম্ব হবার শর্ত হচ্ছে ডট গুণন 0। এই দুইটা ডট গুণন করে আমরা m এর মানটা বের করে ফেলছি। বাচ্চাদের জিনিস, পারা যাবে না? যাবে না? পারা যাবে। কি যাবে? ওকে, বাচ্চাদের জিনিস। ওকে, পরের কোশ্চেনটা দেখি। বিক্ষেপ ও উপাংশ বের করতে বলছে। ওকে, এটাও পারবো। অংশ, ওকে। সেবার আমরা আগে উপাংশটা জানি, এরপর বাকি অঙ্কগুলো করা হবে। অভিক্ষেপ গেল, যার অভিক্ষেপ ওইটা cos থিটা। এবার উপাংশ। উপাংশ মানে ভেক্টর কোয়ান্টিটি। একটু লিখে নাও। অভিক্ষেপ মানে স্কেলার হলেও উপাংশ মানে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি। উপাংশ মানে কি? ভেক্টর কোয়ান্টিটি। এবার তোমাকে দুইটা ভেক্টর দিয়ে বলবে পি বরাবর কিউ এর উপাংশ বের করো। একটু লিখি, পি বরাবর মানে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ, কিউ ভেক্টরের উপাংশ সমান হবে, প্রশ্ন করো নিজেকে, কার উপাংশ? কার উপাংশ? কিউ এর উপাংশ। তাহলে ফার্স্টে কিউ cos থিটা দিবা। কিউ cos থিটা গেল। ভাই এটা তো অভিক্ষেপ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। মানে উপাংশের যে মান ওইটাই অভিক্ষেপ আর কি।
যাই হোক, পি বরাবর কিউ এর উপাংশ কিউ cos থিটা। আর কিছু বাকি আছে, দিক দেখাইতে হবে, এটা তো মান, দিক দেখাইতে হবে। দিক কোন বরাবর? এখানে বইলাই দিছে রে ভাই, পি বরাবর। দেখ, খেয়াল করে দেখ, এখানে বইলাই দিছে কোন বরাবর? পি বরাবর। তাহলে এই অভিক্ষেপটা পি বরাবর, তাহলে পি এর একক ভেক্টরটা গুণ দিতে হবে, সিম্পলি, আর কিছু না। যেটা বরাবর ওই দিকের একক ভেক্টর দিয়ে দিক নির্দেশ করতে হবে, আর কিছুই না। তাহলে কার উপাংশ? কিউ এর উপাংশ কিউ cos থিটা। কোন বরাবর? পি বরাবর, তাহলে পি এর একক ভেক্টর গুণ হবে। যদি বলি এ বরাবর বি এর উপাংশ, কার উপাংশ? বি এর উপাংশ, তাহলে বি cos থিটা। কোন বরাবর? এ বরাবর, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর। ইয়াসিন বরাবর কাব্যর উপাংশ, তাহলে কাব্য cos থিটা। কোন বরাবর? ইয়াসিন বরাবর, তাহলে ইয়াসিনের একক ভেক্টরটা গুণ দিয়ে দিবা, শেষ। ওকে, তাহলে এটা মানে কি দেখি তো ভাইয়া? কিউ cos থিটা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে, পি ডট কিউ থেকে আমরা পাবো কিউ cos পি কিউ cos থিটা, তাই না? যে এখান থেকে, এখানে লিখে আলাদা করে লিখি, এখানে আমরা জানি ডট গুণন থেকে কিউ cos থিটা পাওয়া যায়। পি ডট কিউ মানে পি কিউ cos থিটা। ওকে, সুতরাং আমার লাগবে কিউ cos থিটা। কিউ cos থিটা হলো পি ডট কিউ বাই পি এর মান। তাহলে কিউ cos থিটা এখানে বসায় দিই, তাহলে উপাংশের সূত্রটা পাবো। কিউ cos থিটা মানে হচ্ছে পি ডট কিউ বাই পি এর মান। আর পি এর একক ভেক্টর মানে কি ভাইয়া? পি এর একক ভেক্টর মানে পি ভেক্টরের মান ডিভাইডেড, সরি, পি ভেক্টর ডিভাইডেড বাই তার মান। এই যে এটা, এটা মানে কিন্তু এই যে এটা মানে কিন্তু এটা, জানো তো নাকি? একক ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে পি এর একক ভেক্টর হচ্ছে পি ভেক্টর বাই তার মান। জিনিসটাকে যদি সুন্দর করে আঁকি, সুন্দর করে লিখি, তাহলে এরকম হবে পি ডট কিউ, পি ডট কিউ ইন্টু উপরে পি ভেক্টর থাকলো, নিচে এই মান, আর এই মান গুণ করে দাও পি স্কোয়ার, শেষ। এটা হচ্ছে উপাংশের সূত্র। এবার উপাংশের সূত্রটা বুঝায় বলি। বললো এ বরাবর বি এর উপাংশ বের করো। তাহলে কিভাবে করবো? এই যে দেখো, এ বরাবর বি এর উপাংশ, তাহলে প্রথমেই এ ডট বি করে দিবা, এ ডট বি। এ বরাবর বি এর উপাংশ এ ডট বি করলাম। এরপরে কার বরাবর? এ বরাবর, তাহলে এই যে এ ভেক্টরটাকে এই এ ভেক্টরের মানের স্কয়ার দ্বারা ভাগ করবা, শেষ। এটি হচ্ছে অ্যান্সার, মনে থাকবে। যদি বলি সি বরাবর ডি এর উপাংশ বের করো। কি বলছে? উপাংশ বললে সি ডট ডি করে দিলাম। কোন বরাবর? সি বরাবর, তাহলে এই যে সি ভেক্টরকে সি স্কয়ার দ্বারা ভাগ করবো, অ্যান্সার, শেষ। পারবা? এলো উপাংশ জিনিসটা সোজা, অভিক্ষেপ তো আরো সোজা। এবার আমরা অঙ্ক করব। উপাংশ বললেই দুইটা ডট গুণন, যেই বরাবর বলছে ওই ভেক্টরটাকে তার মানের স্কয়ার দ্বারা ভাগ, শেষ। বুঝছো উপাংশ? তাহলে উপাংশ অভিক্ষেপ ক্লিয়ার। ওকে, ডান। এবার আমরা অঙ্কে আসি। এগুলো করবো আস্তে ধীরে। এটা তো আমরা করেছি। এখানে বলছে কৃতকাজ কত, একটা ডট গুণনের এক্সাম্পল। দেখো, কোন পাথরের উপর, প্রশ্নটা একটু দেখি, কোন পাথরের উপর 5i ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন বল প্রয়োগ করে। এটাকে বল ভেক্টর দিয়ে দিছে, আমি এটা লিখে ফেলি। বল ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওই পাথরটি 1 2 3 থেকে 7 5 6 বিন্দুতে পৌঁছায়। কিন্তু কাজ কত? তাহলে সরণ ভেক্টরটা কত সেটা বের করি। দেখো ভাইয়া, পাথরটার আদি অবস্থান ছিল 1 2 3, পৌঁছাইছে হচ্ছে 7 5 6 এ। তাহলে আমি যদি সরণ ভেক্টরটা বের করতে চাই, সরণ ভেক্টর মানে সে শেষে কোথায় পৌঁছাইছে, মানে তার শেষ অবস্থান
মাইনাস আদি অবস্থান, তাহলে আমরা সরণ ভেক্টরটা পাবো। শেষ অবস্থানটা হচ্ছে 7 5 6, তার মানে 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ থেকে আমরা আদি অবস্থানটা বিয়োগ দিব। 1 2 3 মানে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বিয়োগ করলে কত হয়? 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6i ক্যাপ, 5 থেকে 2 বিয়োগ করলে হবে প্লাসে 3j ক্যাপ, প্লাসে 6 থেকে -3 করলে প্লাসে 3k ক্যাপ। এটা হচ্ছে সরণ ভেক্টর। আমরা তার সরণ ভেক্টর বের করলাম। আমাদের বল ভেক্টরটা দেওয়া আছে, বলছে কাজ কত। তো আমরা জানি বল এবং সরণ ভেক্টর থেকে কাজ বের করা যায়, কারণ কাজ হলো বল এবং সরণের ডট গুণন। তো ডট গুণন করে দাও, আমি আর লিখলাম না। ডট গুণনের মানে আই এর সাথে আই ডট, জে এর সাথে জে ডট, কে এর সাথে কে ডট। ভাইয়া খেয়াল করে এখানে জে নাই, জে নাই মানে কি? এখানে তুমি যদি শূন্য জে লিখো কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নাই। তাহলে আই এর সাথে আই ডট, দেখো 5 ছক্কা 30, প্লাসে প্লাসে প্লাস 30। এবার জে এর সাথে জে ডট, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 0 মানে 0, তারপরে প্লাসে প্লাসে প্লাস কে এর সাথে কে ডট, 3 তিরিকা 9, তাহলে এটা হবে 39। কাজের একক কি? জুল। হচ্ছে অ্যান্সার। বুঝেছো নাকি বুঝো নাই? আবারও বুঝো, জে ক্যাপ নাই মানে তুমি শূন্য জে ক্যাপ অ্যাড করে নাও, কোনো সমস্যা নাই। এটা বল ভেক্টর। আর সরণ ভেক্টর মানে হচ্ছে শেষ মাইনাস আদি। শেষ অবস্থান হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এই হচ্ছে সরণ ভেক্টর। এই বল এবং সরণের ডট গুণনে আমরা কি পাই? কাজ। তাহলে কাজ হচ্ছে 39 জুল। শেষ। The amount of work is here is 39 joule. এটা তো করছি। এই যে এটা বি ভেক্টর দিয়ে দিচ্ছে, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও উপাংশ বের করো। অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ একই, লম্ব অভিক্ষেপ ও উপাংশ বের করব। ওকে, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ফার্স্টে অভিক্ষেপ করি, চলো। ভাইয়া প্রশ্ন করো নিজেকে, কার অভিক্ষেপ? বলো কার অভিক্ষেপ, কার অভিক্ষেপ, কার অভিক্ষেপ, কার অভিক্ষেপ? এর অভিক্ষেপ। তাহলে এ cos থিটা। এ cos থিটা কোত্থেকে পাবো? এই যে ডট গুণন থেকে। বি ডট এ সমান বি এ cos থিটা, প্রথম অঙ্ক। এটা হচ্ছে 1 নাম্বার দিচ্ছি। লাগবে কাকে? অভিক্ষেপ। অভিক্ষেপ মানে অনলি এ cos থিটা। সুতরাং এ cos থিটা সমান হচ্ছে বি ডট এ বাই বি ভেক্টরের মান। বি ডট এ করো তো দেখি, বি ডট এ করো, বি ডট এ করো। এটার সাথে এটাকে ডট গুণন দাও, মনে মনে ডট গুণন দিয়ে দিই, এত লেখালেখির টাইম নেই। ডট গুণন মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। এই যে 5 আর 10, 5 10 50, লিখলাম 50, প্লাসে প্লাসে প্লাস জে এর সাথে জে, 6 আটা 48, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু 8, 8 নং 72, কে ডট কে মানে 1। নিচে হচ্ছে বি ভেক্টরের মান, অনলি বি ভেক্টরের মান। বি ভেক্টর কোনটা? এই যে এটার মান। এটার মান কত? রুট ওভার অফ স্কোয়ার। এই যে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটাই অ্যান্সার। অভিক্ষেপ কত হবে? উপরে হবে 50 আর 48 98, 98 থেকে 72 গেলে কত থাকে? 26। তাহলে উপরে হচ্ছে 26, উপরে হচ্ছে 26, নিচে হচ্ছে 25 আর 36 কত হয়? 36 আর 25 61 আর 81, বাপরে বাপ, 61 প্লাস 81, রুট ওভার অফ 142, নিচে হচ্ছে রুট ওভার অফ 142। এটা হচ্ছে একটা অ্যান্সার, লম্ব অভিক্ষেপ। ওকে, অভিক্ষেপ। এবার কি উপাংশ চাইছে। আবার নিজেকে প্রশ্ন করো, কার উপাংশ? প্রশ্ন করো কার উপাংশ? এর উপাংশ। কার উপাংশ? এর উপাংশ। তাহলে এ cos থিটা।
কোন দিকে, উপাংশ মানে দিক বলতে হবে, কোন দিকে, বি এর দিকে, তাহলে বি ভেক্টরের একক ভেক্টর। এখন উপাংশের মানে কি, এবার এভাবে লিখবা, উপাংশ মানেই হলো দুইটা ভেক্টরের ডট করে দেব, এই যে ডট করে দিলাম এ ডট বি। এবার কোন বরাবর বলছে, বি বরাবর বলছে, তাহলে বি ভেক্টরকে বি ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ, শেষ। এবার দুইটা ডট গুণন করলে কত হয়, এই যে উপরেই তো ডট গুণন করলে তো এটা হয় যে 26, এই দুইটা ডট গুণন করলে হয় 26। আর বি ভেক্টর মানে কত, বি ভেক্টর মানে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এই বি ভেক্টরকে বি ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ করবা। বি ভেক্টরের মান হচ্ছে √142, মানও আগে বের করা শেষ, √142, এই মানের বর্গ দ্বারা ভাগ। √142 মানে শুধু 142 থাকবে, আর ভেক্টরটা হবে এই যে এভাবে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ, and this is উপাংশ। দেখো উপাংশের মধ্যে i j k আছে, তার মানে এটা একটা ভেক্টর। অভিক্ষেপে কোনো i j k নাই, তার মানে এটা একটা স্কেলার। উপাংশ বের করতে পারবা? ওকে, ডান ডান, সোজা জিনিস। ওকে, সো এগুলো বাচ্চাদের প্রশ্ন, এগুলো মজার প্রশ্ন। এই যে উপাংশ এবং অংশক একই জিনিস, এটা তোমাদের এইচডব্লিউ। এই যে অংশক, অংশক মানে আবার উপাংশ, মনে থাকে জানো, অংশক মানেই উপাংশ। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, না করলে পাপ হবে। ও না, এটা তো তোমরা পারবা না, কারণ এ ভেক্টরের লম্ব বরাবর বি এর উপাংশ চাইছে। এটা তো একটু ঝামেলা আছে, এটা বইয়েতে আসছিল, একবার করে দিই। দেখো উপাংশ মানে অংশ, এর লম্ব বরাবর বি এর উপাংশ, তাই না? তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি খালি এ বরাবর বি এর উপাংশ বের করবা। কার উপাংশ? বি এর উপাংশ, তাহলে কি বি কস থিটা। দেখো কার উপাংশ? বি এর উপাংশ, বি কস থিটা এ ক্যাপ। এটা মানে কি এ ডট বি, এ ডট বি, তারপরে কার বরাবর? এ বরাবর, তাহলে এই ভেক্টরকে এই ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ। এ ডট বি করো তো দেখি, 3 4 12, এই যে থাকলো 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। এই ভেক্টরটা কত? এই যে এই ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই ভেক্টর। এবার এই ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ। এটার মান কত? √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার। যে মানের আবার বর্গ করতে হবে, যে বর্গ। 12 দিয়ে 14, 14 আর 5 19, উপরে 19, নিচে মানের বর্গটা 9 আর 4 13, 13 আর 25, 13 আর 25 কত? 38, √38 স্কয়ার করলে 38। 19 দুগুণে কত হয় জানি? ধরুন আরে 1/2 হয় এটা। 3i মাইনাস 2j প্লাস 5k, এটা কি অ্যান্সার? না রে ভাই, এটা অ্যান্সার না, এটা 1/2। 1/2 হলে তাহলে আমরা নিচে 2 দ্বারা গুণ দিয়ে দিতে, 2 দ্বারা ভাগ করে দিতে পারি। এটা এভাবে রাখতে পারি, হাফ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা কি অ্যান্সার? এটা যারা অ্যান্সার লিখবে তারা কিন্তু খাবে বাস। এটা এ বরাবর বি এর উপাংশ। কিন্তু আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে এর লম্ব বরাবর বি এর উপাংশ, এ বরাবর চাইনি, চাইছে এ ভেক্টরের লম্ব বরাবর বি এর উপাংশ। কথা কি বুঝছো? প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে ওই এ ভেক্টরের লম্ব বরাবর বি এর উপাংশ, কিন্তু আমি বের করছি এ বরাবর বি এর উপাংশ। হইছে? হয় নাই। তাহলে হয়তো হইব কেমনে? এটা বের করার পর হয়তো হবে এর লম্ব বরাবর বললে ওইটার নাম দিলাম, ধরি এ এর লম্ব বরাবর বি এর উপাংশ, উপাংশ হচ্ছে পি সমান সমান পি। এটা আমরা ধরে নিলাম। তাহলে মনে রাখবা এই পিটা হবে
এই পিটা হবে কার উপাংশ, বি এর উপাংশ। এই বি থেকে যা পাইছো ওইটা বিয়োগ করবা। পাইছো কি, বি কস থিটা এ ক্যাপ, এটা বিয়োগ করবা, শেষ। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বি ভেক্টরটা কত, এই যে এটা 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এখান থেকে বিয়োগ হবে এই যে এটা হাফ 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটাই হচ্ছে এর লম্ব দিকে বি এর উপাংশ। ওকে, তুমি চাইলে এটা আরো শর্টকাট করতে পারো। কিভাবে, হাফ দ্বারা যদি এটারে ভাগ করো 1.5 1 2.5, তখন যদি এটা ভাগ করে বসায় দিই একেবারে, আর একটা লাইন করি, এখানে হবে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস হাফ দ্বারা গুণ করো, 3 কে 2 দ্বারা ভাগ করলে 1.5 i ক্যাপ মাইনাস 2 কে 2 দ্বারা ভাগ করলে একটা জে ক্যাপ, 5 কে 2 দ্বারা ভাগ করলে আড়াই কে ক্যাপ। এবার যদি মাইনাস করো অঙ্ক শেষ। 4 থেকে 1.5 বিয়োগ দিলে কত হয়, 4 থেকে 1.5 বিয়োগ 1 বিয়োগ দিলে 3, 1.5 বিয়োগ দিলে থাকে আড়াই, তাহলে আড়াইটা আই ক্যাপ মাইনাসে মাইনাস জে ক্যাপ থেকে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, জে ক্যাপ করলে আসবে 0, প্লাস 3 থেকে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আড়াই করলে আসবে হাফ, মানে 0.5 কে ক্যাপ। এটাই হবে আমাদের অ্যান্সার। না বুঝতে পারলে বইলো জানাইও। লম্ব দিক বললে, এটা কি এর দিকে বলে না, এর লম্ব দিক। লম্ব দিক বললে প্রথমত তুমি এর দিকে উপাংশটা বের করবা, ওইটারে বি থেকে আবার মাইনাস করে দিবা, এই যে বি থেকে মাইনাস করে দিবা, শেষ। এবার এই সূত্রটা কেমন আসছে সেটা আমি একটু বোঝাবো। এ আর বি এর ডট গুণন 29 হবে, 9 আর 4 13, 9 আর 4 13, 13 আর 25 29 হয়। ও 12 যোগ 2 14, 14 আর 15 29। ওকে ওকে, গট ইট। তাহলে এটা মানে হচ্ছে যেমন সামনে রেখে কাটাকুটি করো, এটা 29। আরে আমার খালি এই ভুলগুলো হয়, কেন হয়? সমস্যা নেই, এটা কোনো মেজর ভুল না, কনসেপ্ট ঠিক আছে। 29/38 কনসেপ্ট ঠিক আছে। এখানে আর কি এরকম কাটাকাটি হবে না, এখানে যেমন আছে আমরা রেখে দাও 29/38। এরপরে যদি প্লাস মাইনাস করতে মন চায় করলা, না করলে এইভাবে রাখলেও সমস্যা নাই। এখানে হবে 29/38, এই যে 29/38, এটা অ্যান্সার লিখে দিলাম। ওকে, অ্যান্সার ক্যালকুলেট করো বাকিটা। ওকে, তাহলে যদি বলে কখনো এ বরাবর বি এর উপাংশ বা অংশ বের করতে পারবা বি cos θ এর, বাট যদি বলে এর লম্ব বরাবর, তখন এ বরাবর বি এর উপাংশ তো বের করবাই, ওই বি এর উপাংশ আবার মূল বি থেকে মাইনাস করে দিবা, ঠিক আছে? তাহলে এর লম্ব দিকে বি এর উপাংশ পাবা। এবার এটা মেকানিজমটা বুঝাই, যারা বোঝার তারা বুঝবা, যারা ত্রিভুজ সূত্র পড়েছো তারা বুঝবা। সাপোজ এটা এ, ধরো এটা এ, এটা এ, একবারে বুঝাবো, এটা বি, এটা হচ্ছে বি। তাহলে এ বরাবর বি এর উপাংশ মানে হলো এটা, এদিকে, এই যে এ থেকে এখান থেকে লম্বা টেনে দাও, লম্ব টেনে দিলে এই যে লাল অংশটা, এটা হচ্ছে বি এর উপাংশ, যেটাকে আমরা বলছিলাম বি cos θ এ ক্যাপ, এ বরাবর বি এর উপাংশ, তাই না? এটা হচ্ছে বি cos θ এ ক্যাপ, এ বরাবর বি এর উপাংশ। আচ্ছা, এর লম্ব দিকে আমার কাছে চাইছে এর লম্ব দিকে বি এর উপাংশ, তাহলে এর লম্ব দিকে বি এর উপাংশ হচ্ছে এইটা, এই যে এটা হবে এর লম্ব দিকে বি এর উপাংশ, যেটাকে আমরা ধরেছি পি। তো এটা হচ্ছে এর লম্ব দিকে বি এর উপাংশ পি। আচ্ছা ভাইয়া, তোমরা দেখো তো এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে না, এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে না? তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজে, ছোট্ট ত্রিভুজে ভেক্টরের ত্রিভুজ সূত্র হিসেবে লিখতে পারি যে বি হচ্ছে লব্ধি, কার কার লব্ধি? এইটা আর এইটার লব্ধি। তার মানে আমরা লিখবো বি হচ্ছে লব্ধি, কার কার লব্ধি? বি cos θ এ ক্যাপ, বি cos θ এ ক্যাপ এবং পি এর লব্ধি। কিন্তু আমাদের দরকার কোনটা? পি। তাহলে পি হবে কত? বি ভেক্টর মাইনাস বি cos θ এ ক্যাপ। আর এই পিটাই হচ্ছে
এর লম্ব দিকে বি এর উপাংশ। বুঝছো বুঝছো ভাই, বিটাকে যদি দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এ বরাবর আর একটা তার লম্ব দিকে, এই লম্ব দিকেরটা বের করতে বলছে। এ বরাবরেরটা তুমি জানো, তাহলে লম্ব দিকেরটা কেমনে পাবা? এইটার সাথে এইটারে যোগ করলে আবার বি ভেক্টর পাবো লব্ধির ত্রিভুজ সূত্র অনুযায়ী, যে ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে, পড়াইছিলাম মনে করে দেখো। তাহলে এই দুইটারে যোগ করলে এটা পাবো। তাহলে এইটা কত হবে? তাহলে এইটা হবে বড় এই বি ভেক্টর থেকে নিচেটা বিয়োগ করে দেবো, শেষ। আর যারা কিচ্ছু বুঝো না তারা এভাবে মনে রাখবা, এ বরাবর বি এর লম্ব দিকে বললে মূলটা থেকে এ বরাবর বি এর উপাংশ মাইনাস করবো। তুমি যেভাবে মনে রাখতে চাও সেভাবে মনে রাখো। ওকে 29, হ্যাঁ 29 দিয়ে করবা, শেষ, ডান। পারবো আমরা লম্ব দিকে বি এর উপাংশ বের করতে পারবো। এবার আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। ঘনকের বাহু এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ কত? আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। হ্যাঁ, আর তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দিই, সেই এইচডব্লিউটা হচ্ছে এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর বি ভেক্টর সমান মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এদের মধ্যবর্তী কোণ বের করো। এদের মধ্যবর্তী কোণ কত? কোণ কত বের করো তো দেখি, এখনই করো, এটা সিডব্লিউ। এদের মধ্যবর্তী কোণ কত? এই যে দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? এরপর আমি ঘনকের এই অঙ্কটা করাচ্ছি। এদের মধ্যবর্তী কোণ কত বলো, করো। এদের মধ্যবর্তী কোণ কত বের করো। দুইটা ভেক্টর বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কেমনে করবা? ওই যে থিটা, কোন সূত্র দিয়ে? ডট গুণন দিয়ে। তাহলে ডট গুণন দিয়ে দিই, এদেরকে ডট গুণন দিয়ে দিই। এ ডট বি করে দাও। এ ডট বি করলে কি পাবো? এ ডট বি করলে পাবো এ বি কস থিটা। আমাদের লাগবে থিটা। থিটা সমান হচ্ছে কজ ইনভার্স এ ডট বি বাই এ এবং বি এর মান করি কজ ইনভার্স এ ডট বি করো, এ ডট বি করো, ডট গুণ করো, আই আছে এখানে নাই, তাহলে 0, আই ডট আই 0, জে ডট জে, যে -3 -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 তিরিকা 9, জে ডট জে মানে 9, কে আছে এখানে? কে নাই, তাহলে কে এর সাথে এটা ডট গুলো 0, শেষ। এ এর মান কত? এর মান হচ্ছে √2² -3 স্কয়ার। আর বি এর মান কত? মানে কোনো ঝামেলা নাই, -3² -5 স্কয়ার, 3 স্কয়ার -5 স্কয়ার। ক্যালকুলেট করলে আমাদের অঙ্ক শেষ। ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা জানাও দেখি। কজ ইনভার্স উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে √4 আর 9 13, আর 9 আর 25 34, 13 × 34 64.65, 4.65 ডিগ্রি অ্যান্সার। এটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সবার আসছে? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ডান। পারবা? আমাদের আজকের লাস্ট অঙ্ক ঘনকের বাহু এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা কোণ গুণনের সহায়তা নিব, ডট গুণনের সহায়তা নিব। এবার আমাদের বের করতে হবে ঘনকের বাহু এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ। সুষম ঘনক। কেমন ঘনক? সুষম ঘনক। এই যে দেখো, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আচ্ছা, একটা সুষম ঘনক। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সুষম ঘনক। সুষম ঘনক, সুষম ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে এই বাহুটা এ হলে এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, মানে প্রত্যেকটা বাহু এ ধরো। তাহলে ঘনকের কর্ণ কোনটা? ঘনকের কর্ণ মানে বোঝায় প্রধান কর্ণ। মনে করো তুমি একটা রুমে আছো, রুমের ওই কোণা থেকে এই কোণা, বিশাল কর্ণ, ঘনকের কর্ণ। এই যে এই মনে করতে পারো এই কোণা থেকে এই কোণার অপোজিট কোণা, ওই কোণা পর্যন্ত
এটা হচ্ছে ঘনকের কর্ণ বা প্রধান কর্ণ। এবং ঘনকের বাহু, ঘনকের যে কোনো একটা বাহু চিন্তা করতে পারো, এক্স ওয়াই জেড, তিনটা বাহুর যে কোনো, আমি একটা বাহু চিন্তা করি, এটা মনে করো ঘনকের একটা বাহু। এই ঘনকের কর্ণ এবং এই ঘনকের বাহুর মধ্যবর্তী কোণটা আমাকে বের করতে বলছে থিটা। আচ্ছা, কোণ বের করতে হলে কি গুণন দিতে হবে? ডট গুণন। এই ডট গুণনের জন্য আমার আগে ভেক্টর লাগবে। তাহলে ঘনকের প্রধান কর্ণের ভেক্টর কত হবে? ঘনকের প্রধান কর্ণ, প্রধান কর্ণ, এটার নাম দিলাম আমি পি। দেখো তো এটারে ভেক্টর রূপে প্রকাশ করলে, এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণ মানে এ এ এ, তার মানে এক্স অক্ষে এ, ওয়াই অক্ষে এ, জেড অক্ষে এ, তাইলে আমরা প্রধান কর্ণটা পাই। মানে প্রধান কর্ণের মধ্যে তিনটা অংশ আছে, এক্স ওয়াই জেড তিনটাই আছে। তাহলে প্রধান কর্ণকে ভেক্টর রূপে লিখতে হলে এ আই ক্যাপ, এ জে ক্যাপ, এ কে ক্যাপ, এটা হচ্ছে ঘনকের প্রধান কর্ণ। আবারও বুঝে, প্রধান কর্ণ এক্স এও গেছে, ওয়াই এও গেছে, জেড এও গেছে। এই যে এক্স এ গেছে, ওয়াই এও গেছে, জেড এও গেছে। এক্স এ গেছে এ, ওয়াই এ গেছে এ, জেড এ গেছে এ। এটারে ভেক্টর রূপে প্রকাশ করলে এ আই ক্যাপ, এ জে ক্যাপ, এ কে ক্যাপ, এই ঘনকের প্রধান কর্ণ। আর ঘনকের বাহু, যে কোনো একটা বাহু কি এক অক্ষ বরাবর। ঘনকের একটা বাহু আমি ধরলাম, সেই বাহুটা হচ্ছে বি, যে কোনো একটা বাহু বি, বি হচ্ছে এ আই ক্যাপও ধরতে পারো, এ জে ক্যাপও ধরতে পারো, এ কে ক্যাপও ধরতে পারো। একটা বাহু, একটা বাহু মানে কি একমাত্রিক। তাহলে এবার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলেই আমাদের অ্যান্সার। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করে? ডট গুণন দিয়ে, যে পি ডট বি, তার মানে পি বি কস থিটা, ডট গুণন দাও, বা এই দুইটা ডট গুণন দাও, এর সাথে আই ডট, মানে এ ডট এ মানে কি এ স্কোয়ার, যে নাই, যে সাথে যে শূন্য, যে সাথে কে এর সাথে কে শূন্য, লেখার আর কিছু নাই, এ স্কোয়ার। পি এর মান কত? এই যে এটা রুট ওভার এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার। বি এর মান কত? অনলি এ, তাহলে এ স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার কস থিটা। এবার দেখো তো এখানে একটা এ স্কোয়ার, এখানে রুট 3, এ স্কোয়ারকে রুট করলে এ, এ স্কোয়ারকে রুট করলে এ, এ গুণ দিলে এ স্কোয়ার, আর এই পাশে এ স্কোয়ার কাটা, কস থিটা, বা কস থিটা সমান আসতেছে 1/√3, 1/√3। সুতরাং থিটা হচ্ছে কজ ইনভার্স 1/√3, অ্যান্সার। এটা হচ্ছে ঘনকের কর্ণ এবং বাহুর মধ্যবর্তী কোণ। একজন বলবে ভাইয়া ভাইয়া আমি যদি এই বাহু ধরতাম, আমি যদি ধরতাম বি সমান এ জে ক্যাপ, হইতো? হ্যাঁ হইতো, করো করো। আমি যে কোনো একটা বাহু ধরছি, এক্স অক্ষের বাহু মানে এ আই ক্যাপ, এই যে এটা মানে এ আই ক্যাপ, ওয়াই অক্ষের বাহু মানে এ জে ক্যাপ, জেড অক্ষের বাহু মানে এ কে ক্যাপ। প্রধান কর্ণটা এ এ এ তিনটা নিয়ে গঠিত, প্রধান কর্ণে এ এ এ তিনটাই আছে, আর যে কোনো একটা বাহুতে আছে শুধু এ। হয়ে গেল, টান। পারা যাবে? সুন্দর একটি অঙ্ক আমরা করে ফেললাম, সুন্দর একটা অঙ্ক আমরা করে ফেললাম, ডান। আগামী ক্লাসে আমরা শিখবো ক্রস গুণন। ক্রস গুণনের আগে এই যে আমরা এখানে একটা ম্যাথ রেখে গেলাম, দেখবো এই অঙ্কটা তোমরা কে কে করতে পারো, ট্রাই করবা, না পারলে আমি তো আছি। খালি মনে রাখবে এই অঙ্কটা করার ক্ষেত্রে এক্স অক্ষের ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষের ভেক্টরকে বলা হয় জে ক্যাপ, জেড অক্ষের ভেক্টরকে বলা হয় কে ক্যাপ। নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু হবে, এরপর ক্রস গুণন করে ফেলবো। নেক্সট ক্লাসে আমাদের ক্রস গুণনের সব কিছু ডান হয়ে যাবে, এবং পরের ক্লাসে আমাদের ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের উপর 2টি ক্লাস হবে, তাহলে আমাদের অধ্যায়টি শেষ। সো এই অধ্যায়ে এমন কিছু নাই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি না। তো তোমরা যারা প্রত্যেকটা ক্লাস করতেছো তারাই কেবলমাত্র জানো যে কি লেভেলের কন্টেন্ট আমরা এখানে পড়াইছি। ভেক্টর অধ্যায়ে আমি বেশি সময় নিয়েই পড়িয়েছি যেন তোমার বেসিক মজবুত হয়। আমি বিশ্বাস করি যেই ছেলে বা যেই মেয়েটা ভেক্টর অধ্যায় ভালো মতো পারে, সে ফিজিক্সের সব ভালো মতো পারবে, কারণ ভেক্টর এমন একটা অধ্যায় যার বেসিক স্ট্রং থাকলে সকল অধ্যায় সহজ লাগে। সো এই কারণে সেভাবেই পড়াচ্ছি তোমাদের, ইনশাল্লাহ বেস্ট আউটপুট তোমরা বুঝতে পারবা কলেজ শুরু হলেই। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জানাবা। এই তো কথা। নেক্সট ক্লাসে সকলের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।